নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়া ও আমেরিকা যুদ্ধের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। বিংশ শতকে ক্যারিবিয়ান সংকটের পর এই প্রথম দুই দেশ সবচেয়ে বিপজ্জনক অবস্থানে গিয়ে দাঁড়িয়েছে বলে তিনি মন্তব্য করেন। রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে প্রকাশিত এক নিবন্ধে তিনি এই মন্তব্য করেন। রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মেদভেদেভ আরও বলেন, ক্যারিবিয়ান সংকট থেকে আমেরিকা ও রাশিয়ার নেতারা এই শিক্ষাই নিয়েছিলেন যে আন্তর্জাতিক ইস্যুতে সংঘাতের পরিবর্তে সহযোগিতা জরুরি। তিনি বলেন, বর্তমানে মার্কিন নীতিতে তৎকালীন পরিস্থিতি সৃষ্টির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রনীতি অস্থিতিশীল হয়ে পড়েছে। মেদভেদেভ বলেন, আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা সহ বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি থেকে বেরিয়ে গেছে। বর্তমানে জো বাইডেনের বক্তব্যেও এই পরিস্থিতি অব্যাহত থাকার ইঙ্গিত মিলছে। রাশিয়ার এই প্রভাবশালী নেতা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার অবস্থান দুর্বল হয়ে পড়েছে। এ কারণে তাদের পররাষ্ট্রনীতিতেও অস্থিতিশীলতা দেখা দিয়েছে। 1962 সালে আমেরিকা ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল তা ক্যারিবিয়ান সংকট নামে পরিচিত। সোভিয়েত ইউনিয়ন কিউবাতে মধ্য পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করার পর এই সংকট তৈরি হয়। দুই দেশের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছিল যে বিশেষজ্ঞরা পারমাণবিক যুদ্ধের আশঙ্কা করেছিলেন। জর্ডানে ব্যর্থ অভ্যুত্থানে মদত দেওয়ার অভিযোগ এনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে মৌখিক বার্তা পাঠিয়েছেন সে দেশের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। মোহাম্মদ বিন সালমানের কাছে বিশেষ ব্যক্তিদের মাধ্যমে এই বার্তা পৌঁছানো হয়েছে বলে একটি বিশ্বাসযোগ্য সূত্র জানিয়েছে। এই বার্তায় দ্বিতীয় আবদুল্লাহ নিজের ক্ষোভের কথাও স্পষ্টভাবে জানিয়েছেন। অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িতদের বিচার প্রক্রিয়ায় বিন সালমান হস্তক্ষেপ করছেন বলে বার্তায় উল্লেখ করা হয়েছে। সৌদি উইকিলিক্স নামের একটি সংবাদ সূত্র এই খবর প্রকাশ করেছে। এছাড়া সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এক সময়ের উপদেষ্টা বাসাম আওয়াদাল্লাহর মুক্তির যে আবেদন রিয়াদের পক্ষ থেকে জানানো হয়েছিল তা প্রত্যাখ্যান করেছেন রাজা দ্বিতীয় আবদুল্লাহ। গতকাল বৃহস্পতিবার রাজার নির্দেশে অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত 16 জনকে মুক্তির কথা জানিয়েছে দেশটির অ্যাটর্নি জেনারেল। কিন্তু একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, বাসাম আওয়াদাল্লাহ ও শারিফ হাসান বিন জেইদ অভ্যুত্থান ষড়যন্ত্রের মূল ভূমিকা পালনকারীদের অন্যতম, কাজেই তাদেরকে মুক্তি দেওয়া হবে না। বাসাম আওয়াদাল্লাহ জর্ডানের পাশাপাশি সৌদি আরবেরও নাগরিক। সৌদি যুবরাজের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে তার। এছাড়া শারিফ হাসান বিন জেইদ একসময় সৌদি আরবে জর্ডানের রাজার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত 4 এপ্রিল জর্ডানের সরকার সে দেশের রাজাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে জড়িত থাকার কারণে সাবেক যুবরাজ হামজা বিন হোসাইন ও কয়েকজন সাবেক পদস্থ কর্মকর্তাকে আটক করে। এরা কয়েকদিন পর এক ভিডিও বার্তার মাধ্যমে সাবেক যুবরাজ হামজা বিন হোসেন ক্ষমা প্রার্থনা করেন এবং রাজার প্রতি পরিপূর্ণ আনুগত্য ঘোষণা করেন। এরপর তাকে মুক্তি দেওয়া হয়। জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন সরকার পরমাণু সমঝোতায় ফেরার কথিত আলোচনার নামে আসলে সময় ক্ষেপণ করছে এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলে আবারও ইরানকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। ভিয়েনা আলোচনায় মার্কিন হালচাল এবং মার্কিন কর্মকর্তাদের বক্তব্য থেকে এই তিক্ত বাস্তবতাই ফুটে উঠেছে বলে বেশিরভাগ বিশ্লেষক মনে করছেন। গত বৃহস্পতিবার ভোরে একজন শীর্ষস্থানীয় মার্কিন কূটনীতিক জানিয়ে দিয়েছেন, পরমাণু সমঝোতায় ফিরে এসে মার্কিন সরকার আবারও যে তা থেকে বেরিয়ে যাবে না এমন কোনো লিখিত গ্যারান্টি দেওয়া হবে না। তিনি অবশ্য আশ্বাস দিয়ে বলেছেন, মার্কিন সরকার যদি আবারও ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার সিদ্ধান্ত নেয় তা হবে সদিচ্ছার একটি নিদর্শন এবং বিনা কারণে তা থেকে বেরিয়ে যাবে না, কিন্তু কোনো গ্যারান্টি থাকবে না এই বিষয়ে। এদিকে ইরান কোনো অস্থায়ী চুক্তি মেনে নেবে না বলে সাফ জানিয়ে আসছে। ইরান আরও বলেছে যে মার্কিন সরকারকে নিঃশর্তভাবে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে ও তা করতে হবে বাস্তব কাজের মাধ্যমে। মার্কিন সরকার 2015 সালে ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষর করা সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে এই চুক্তি থেকে বেরিয়ে আসে। ট্রাম্প ইরানের উপর পুরনো নিষেধাজ্ঞাগুলো বহাল করা ছাড়াও নতুন নতুন বিপুল সংখ্যক নিষেধাজ্ঞা আরোপ করে। অবশ্য বারাক ওবামা সরকারও কখনো পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করেনি, বরং নানা অজুহাতে ইরানের উপর নতুন নতুন বহু নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রেখেছিল। জো বাইডেন ক্ষমতায় আসার আগে ইরানের পরমাণু সমঝোতায় ফেরার কথা বললেও ক্ষমতায় এসে নানা ধরনের শর্ত আরোপ করতে থাকে। এখন ইরানের পরমাণু সমঝোতায় কেবল মৌখিক সমর্থক ও বাস্তবে মার্কিন নীতির অনুসারী ইউরোপীয় জোট এবং ক্ষতিগ্রস্ত ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় ফেরার প্রক্রিয়া নিয়ে আলোচনার উপর জোর দিচ্ছে মার্কিন সরকার। ভিয়েনায় এ নিয়ে ইউরোপের সঙ্গে ইরানের আলোচনায় বাইডেন সরকার বারবার এই বার্তাই দিচ্ছে যে মার্কিন সরকার ইরানের উপর ট্রাম্প সরকার আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নিতে আগ্রহী নয়, কেবল পরমাণু সমঝোতার সঙ্গে সম্পর্কিত নিষেধাজ্ঞাগুলোই তুলে নিতে আগ্রহী যদি ইরানও পরমাণু সমঝোতা বাস্তবায়নের প্রক্রিয়ায় পুরোপুরি ফিরে আসে। মহামারীর প্রকোপে নিত্য প্রয়োজনীয় পণ্যে পরিণত হয়েছে মাস্ক। বিশ্বজুড়ে যেভাবে করোনার সংক্রমণ এবং মৃত্যু বেড়ে চলেছে তাতে কয়েক বছর তো বটেই, অনেকের হয়তো মাস্ক হবে আজীবনের সঙ্গী, এটিই মনে করছেন অনেকে। তবে কাপড়ের মাস্ক পরার ক্ষেত্রে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
কাপড়ের মাস্ক না সার্জিক্যাল মাস্ক ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কোনটা বেশি ভালো তা নিয়ে এখনও সাধারণ মানুষের সন্দেহ রয়েছে। শ্বাসকষ্টের সমস্যায় অনেকে সার্জিক্যাল মাস্কের বদলে কাপড়ের মাস্ক বেছে নিচ্ছেন। তাই এক্ষেত্রে বিশেষ কিছু সতর্কতা মেনে চলার পরামর্শ দিল WHO। শুরু থেকেই মাস্ক পরা ও হাত ধোয়ার উপর জোর দিচ্ছে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক অঙ্গ সংস্থাটি। তবে কাপড়ের মাস্ক ব্যবহারের ক্ষেত্রে হাত পরিষ্কার রাখায় বিশেষ গুরুত্ব দিয়ে সংস্থাটি বলেছে, মাস্ক পরা হোক বা খোলা, সবসময় মাস্ক ছোঁয়ার আগে অবশ্যই হাত ভালো করে ধুয়ে নিতে হবে। মাস্কে কোনো ছিদ্র কিংবা ছেঁড়া রয়েছে কিনা তা দেখে নিতে হবে ভালো করে। অনেক সময় দেখা যায় যে মাস্ক পরার পর মুখের দুই পাশে ফাঁক থেকে যায়, তা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। মাস্ক পরার পর মুখ, নাক এবং থুতনি সম্পূর্ণরূপে অবশ্যই ঢাকা থাকতে হবে। ভারতীয় উপমহাদেশের মতো গ্রীষ্মের দাবদাহ যেসব এলাকায় রয়েছে সেখানে মাস্ক পরলে অনেকেই হাঁপিয়ে ওঠেন, যে কারণে হয়তো নিজের অজান্তেই মাস্কে হাত চলে যায়। টেনে টুনে মাস্ক আলগা করেন অনেকে। অস্বস্তি হলে উপরের অংশ ধরে মাস্ক ঠিক করতেও দেখা যায় অনেককে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ঘন ঘন মাস্ক না ছোঁয়াই ভালো। আর যদিও বা মাস্ক খুলতে হয় কিংবা ঠিক করতে হয়, তা কানের পাশে অথবা মাথার পেছন দিক থেকে মাস্কের বন্ধনী ধরেই খুলতে বা পড়তে হবে। খোলার পরেই মুখের কাছ থেকে সরিয়ে নিয়ে যেতে হবে মাস্ক। রাশিয়ার প্রধান বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির অনশন ভাঙছেন বলে ঘোষণা দিয়েছেন। 24 দিন ধরে অনশন চালানোর পর শুক্রবার খাবার গ্রহণে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোরে সমালোচক। অনশন ভাঙার কয়েক ঘন্টার আগে কারাগারে তার ব্যক্তিগত চিকিৎসকরা তাকে জীবন ও স্বাস্থ্য রক্ষার জন্য খাবার খেতে অনুরোধ করেন। গত 31 মার্চ থেকে নাভালনি আরও ভালো চিকিৎসা সেবার দাবিতে অনশন শুরু করে। ইনস্টাগ্রাম পোস্টে নাভালনি লিখেছেন, চিকিৎসকরা তাকে 2 বার দেখে গেছেন এবং অবস্থার উন্নতির প্রেক্ষিতে আমি আমার অনশন ধর্মঘট সমাপ্ত করছি। এই প্রক্রিয়া ধীরে ধীরে হবে বলেও ঘোষণা করেন তিনি। এ সপ্তাহের শেষ দিকে নাভালনির চিকিৎসকরা সতর্ক করে দিয়ে বলেছিলেন তিনি যে কোনো সময় মারা যেতে পারেন। বৃহস্পতিবার তারা আবারও সতর্ক করে দিয়ে বলেন, আরও অনশন তার গুরুতর ক্ষতি করবে এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। সাইবেরিয়ার স্নায়ু বিকলকারী বিষ প্রয়োগে আক্রান্ত হয়ে নাভালনি বার্লিনে চিকিৎসা নিচ্ছিলেন। এই ঘটনায় তিনি কোমায় চলে গিয়েছিলেন। গত জানুয়ারিতে সুস্থ হয়ে রাশিয়ায় ফিরে আসার পরই তাকে গ্রেফতার করা হয়। বিষ প্রয়োগে জড়িত থাকার অভিযোগ রুশ কর্তৃপক্ষ অস্বীকার করে আসছে। তবে গত ডিসেম্বরে নাভালনি রুশ নিরাপত্তা সংস্থা FSBর একজন এজেন্টকে দিয়ে কৌশলে তথ্য প্রকাশ করান যে স্নায়ু বিকলকারী নোভিচক এজেন্ট নামে রাসায়নিকটি এই এজেন্টের পকেটে রাখা ছিল। কারাদণ্ডের স্থগিতাদেশ ভঙ্গের অভিযোগে গত ফেব্রুয়ারিতে রাশিয়ার একটি আদালত নাভালনিকে 2.5 বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করে। যদিও স্থগিতাদেশ ভঙ্গের সময় তিনি কোমায় ছিলেন। ইউরোপের মানবাধিকার বিষয়ক আদালত নাভালনিকে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছে, তবে রাশিয়া এই আদেশ পালনে অস্বীকৃতি জানিয়েছে। বুধবার নাভালনির হাজার হাজার সমর্থক রাশিয়ার বিভিন্ন শহরে সমাবেশ করেছে। এদের মধ্যে 1700 জনেরও বেশি সমর্থককে আটক করেছে পুলিশ। করোনা ভাইরাস মোকাবেলার অনন্য এক নজির করতে যাচ্ছে ভারত। দেশটি জার্মানি থেকে আকাশপথে মোবাইল অক্সিজেন প্ল্যান্ট উড়িয়ে আনছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, জার্মানি থেকে 23টি মোবাইল অক্সিজেন প্ল্যান্ট বিমানে করে বয়ে নিয়ে আসবেন ভারতীয় বিমান বাহিনীর পাইলটরা। এসব প্ল্যান্টের প্রতিটিতে মিনিটে 40 লিটার অক্সিজেন তৈরি হবে, আর ঘন্টায় প্ল্যান্টে 2040 লিটার অক্সিজেন উৎপাদন করা যাবে। মহামারীর দ্বিতীয় ঢেউ বেশ জোর নিয়েই নাড়া দিচ্ছে ভারতকে। রাজ্যে রাজ্যে দেখা দিচ্ছে অক্সিজেনের জন্য হাহাকার। দেশটিতে সংক্রমণ এত দ্রুত আর মারাত্মকভাবে ছড়াচ্ছে যে হাসপাতালগুলোতে অক্সিজেনের মজুদ শেষ হয়ে আসছে। করোনা আক্রান্তদের মৃত্যুর হারও বেড়েছে। দেশটিতে প্রতিদিন 3 লাখেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। দিন যত যাচ্ছে অক্সিজেনের হাহাকারও বাড়ছে। দেশে অক্সিজেনের ঘাটতি মেটাতেই জার্মানি থেকে অত্যাধুনিক এসব অক্সিজেন প্ল্যান্ট আনা হচ্ছে। ভারতে করোনা সংক্রমণের লাগাম টানা যাচ্ছে না। গত 24 ঘন্টায় নতুন করে দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন 3,32,770 জন, মারা গেছেন নতুন করে আরও 2,263 জন। এ পর্যন্ত ভারতে 1,62,63,695 জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,86,920 জন। বর্তমানে দেশটিতে 24,28,616 জন করোনা বয়ে বেড়াচ্ছেন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নানা পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র ও রাজ্যগুলো। ভারতে করোনার দ্বিতীয় ধাক্কায় তরুণীরাও বেশি সংখ্যায় সংক্রমিত হচ্ছেন। এই ধাক্কায় দেখা যাচ্ছে আক্রান্তদের 60 ভাগের বয়স 45 বছরের কম। 2017 সালের 5 মে মোহাম্মদ আয়েশা অভিশপ্ত জাহাজ MV আমানে যোগ দিয়েছিলেন। প্রায় 4 বছর মিশরের উপকূলে জাহাজে আটকে থাকার পর বৃহস্পতিবার তাকে মুক্তি দেওয়া হয়। তিনি বিমানে চড়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাহলে এখন তার কেমন লাগছে? কায়রো বিমানবন্দর থেকে পাঠানো টেক্সট মেসেজ ছিল সংক্ষিপ্ত স্বস্তি, আনন্দ। তারপর এলো ফোনে ভয়েস মেসেজ। মোহাম্মদ বলেছেন, আমার কেমন লাগছে? আমার মনে হচ্ছে আমি যেন কারাগার থেকে মুক্তি পেলাম। আমি অবশ্যই আমার পরিবারের সাথে মিলিত হতে যাচ্ছি। আমি আবার তাদের দেখতে পাবো। এই ঘটনা দিয়ে শেষ হলো দীর্ঘ এক পীড়াদায়ক অভিজ্ঞতা, যা মোহাম্মদকে মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত করেছে। তাকে এমন এক জীবন যাপন করতে বাধ্য করা হয়েছিল যেখানে তিনি বিদ্যুৎ, স্যানিটাইজেশন বা কোনো সঙ্গী ছাড়াই 4 বছর কাটিয়েছেন। ঘটনা শুরু 2017 সালের জুলাই মাসে, যখন
এমবি আমানকে মিশরীয় বন্দর আদাবিয়াতে আটক করা হয়। ওই জাহাজের নিরাপত্তা যন্ত্রপাতি ও সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়েছিল, যে কারণে তাকে আটক করা হয়। খুব সহজেই এই সমস্যার সমাধান করা যেত, কিন্তু লেবাননে জাহাজের ঠিকাদার জ্বালানির দাম পরিশোধ করতে ব্যর্থ হয়। বাহরাইনে এমবি আমানের মালিক ভুগছিলেন আর্থিক সমস্যায়। জাহাজের মিশরীয় ক্যাপ্টেন ইতিমধ্যেই জাহাজ ছেড়ে চলে যাওয়ার ফলে স্থানীয় এক আদালত চিফ অফিসার মোহাম্মদ আয়েশাকে এমবি আমানের আইনগত অভিভাবক ঘোষণা করে। মোহাম্মদের জন্ম হয়েছিল সিরিয়ার টার্টুস শহরে। বলছেন, এই আদালতের আদেশের মানে তার কাছে ব্যাখ্যা করা হয়নি। তিনি সেটা বুঝতে পারলেন কয়েক মাস পর, যখন জাহাজের অন্য নাবিকরা এক এক করে চলে যেতে শুরু করে। 4 বছর ধরে জীবন ও মৃত্যু মোহাম্মদের সামনে দিয়ে পার হয়েছে। তিনি দেখেছেন কাছের সুয়েজ খাল দিয়ে বিভিন্ন জাহাজের আনাগোনা। সম্প্রতি বিশাল কন্টেইনার জাহাজ এবার গিবেন সুয়েজ খালে আটকে গেছে, যে সংকট তৈরি হয় তখন কত জাহাজ খালে প্রবেশের জন্য অপেক্ষা করেছে সেটা তিনি বসে বসে গুনতেন। এমনকি তিনি তার নাবিক ভাইকেও একাধিকবার তার জাহাজে পাশ দিয়ে চলে যেতে 2 ভাই টেলিফোনে কথা বলেন, কিন্তু তাদের দুজনের জাহাজ অনেক দূরে থাকায় একে অপরের প্রতি হাতও নাড়াতে পারেননি।